হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। আপু, এই আপু, তাড়াতাড়ি জামা ঠিক কর, সোহান ভাইয়া আসতেছে রুমে। ডিস্টার্ব করিস না, দেখতে পাচ্ছিস না জ্যামিতি করতেছি। রাখো তোমার জ্যামিতি, ভাইয়া রুমে ঢুকলো বলে। উফ, যা তো দরজা লাগিয়ে দিয়ে আয়, আমি উঠতে পারবো না। দুইজনের কথা শেষ হতে না হতেই সোহান সোজা রুমে ঢুকে পড়লো। রুমে ঢুকেই সোজা বিছানায় শুয়ে, কিরে কি করছিস তোরা দুইজন? ওড়না ঠিক করতে করতে জ্যামিতি করছি, একটু দেখিয়ে দাও তো। কোনোভাবেই মাথায় ঢোকে না। এই তুই কি ছোট মানুষ? আজ বিয়ে দিলে কাল সংসার করতে হবে, এখনো জ্যামিতি নিয়ে পড়ে আছিস? কি করব বলো, ছাত্রীকে বোঝাতে হবে, কিন্তু আমি পারছি না। মিলু কি বোঝাই তাও বুঝি না। আচ্ছা, টিউশনি কেন করতে হবে? তোর বাবার কি কম আছে নাকি? দেখো, বাবার কম আছে না বেশি আছে তা তুমি ভালো করেই জানো, কিন্তু কথা তা নয়। অবসর টাইম পার করার জন্যই আমি টিউশনি করাই, বুঝলে? যদি ইচ্ছে হয় তাহলে বলো, নয়তো যাও আমার রুম থেকে। এই মেলু, তোর বোনকে বলে দে এটা আমার চাচার টাকায় করা রুম, আমার বাপদাদার তৈরি বাড়ি। আমার যখন যেখানে মন চায় সেখানে বসবো, সেই রুমে যাব। যদি কারো খারাপ লাগে তাহলে সে উঠে চলে যাক। উফ, তোমরা থামবে? কি শুরু করলা দুজন? আর আপু, তোমার মাথায় এই সাধারণ জিনিসটা কেন ঢোকে না? কতবার বুঝিয়ে দিলাম, না পারলে করো না। ভাইয়া তো ঠিকই বলেছে, তোমার টিউশনি করানোর কোনো দরকার নেই। মিলু, তুই এখনই আমার চোখের সামনে থেকে যা, নয়তো তোর মাথার সব চুল ছিঁড়ে ফেলবো। ভাইয়া ঠিকই বলে, সত্যি তোমার মাথা মোটা। ইকরা চিৎকার করে মিলু। মিলু মুখ ভেঙচি কেটে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। সোহান দুই বোনের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। ফাজিল কোথাকার, তোমার জন্যই এখন আমাকে মাথা মোটা বলে বলে কোনো কোলবালিশ দিয়ে সোহানাকে মারতে শুরু করলো। এই কি করছিস? ব্যথা পাচ্ছি তো, ছেড়ে দে বলছি। আর কখনো বলবে আমাকে মাথা মোটা? যা সত্যি তাই বলি। মাথা মোটাকে মাথা মোটা বলবো না তো কি বলবো? বলেই লাফিয়ে খাটের উপর থেকে নিচে নেমে দাঁড়ায় সোহান। এইভাবেই প্রতিদিন যায় ওদের দুইজনের চৌধুরী বাড়িতে। এটা একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। দুইজন যখনই একত্রিত হবে, মারামারি আর দুষ্টুমিতে সবাইকে মাতিয়ে রাখবে। সে ছোটবেলা থেকেই দুইজনের সম্পর্ক এমনই করে এগিয়ে চলেছে। ওদের ঝগড়ার কোনো বিচার নেই। সে ছোটবেলা থেকেই আফসার আর আমির দুই ভাই। ওদের দুষ্টুমি দেখতে দেখতেই বয়স বাড়ি ফেলেছে। সকালে নাস্তার টেবিলে, সন্ধ্যায় চায়ের আড্ডা, সবখানে চলে ওদের দুষ্টুমি। অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী হবার পরেও জ্যামিতিতে বেশ কাঁচা ইকরা। সে সাথে বাচ্চামি স্বভাব তো রয়েছেই। মাস্টার্স কমপ্লিট করে বেকার বসে ঘরে দিন কাটাচ্ছে সোহান। তার সাথে দুষ্টুমি না করলে যেন দিনটাই মাটি হয়ে যায়। হাঁপাতে হাঁপাতে আর একবার যদি আমাকে তুমি মাথা মোটা বলেছ, তবে তোমার মাথার সব চুল ছিঁড়ে ফেলবো। হাসতে হাসতে মুখ ভেঙচি কেটে মাথা মোটা বলে রুম থেকে দৌড়ে বের হবার সময় দরজার সাথে ধাক্কা লেগে পড়ে গেল। ঠিক হয়েছে, ভালো হয়েছে, উচিত শিক্ষা হয়েছে বলেই হা হা করে হাসা শুরু করলো ইকরা। সোহান ইকরার দিকে ঘুরতে দেখতে পেল সোহানের কপাল বেয়ে টপ টপ করে রক্ত ঝরছে। ইকরা হাসি থামিয়ে চিৎকার করে বলে উঠল, আল্লাহ, রক্ত বের হচ্ছে! বলেই লাফিয়ে খাট থেকে নেমে পড়লো। ফার্স্ট এইড বক্স নিয়ে দৌড়ে সোহানের কাছে যেয়ে বসে কপালে স্যাফরন লাগিয়ে দিতে দিতে, ভালো হয়েছে না খুব? তোর জন্যই তো হয়েছে। ও, নিজে ব্যথা পাবে আর আমার দোষ দিবে? এত বড় ছেলে, একে তো কোনো চাকরি করো না, তার উপর সারাদিন আমাকে জ্বালাতন করো। আমি তোকে জ্বালাতন করি না, তুই আমাকে জ্বালাতন করিস। আমি তোমার ঘরে যে মনে হয় জ্বালাতন করে আসছি? তো কি হয়েছে, যেখানে সেখানে যখন তখন জ্বালাতন করিস? দেখবো নে, বিয়ের পর তোমার বউ কতটা ভালো হয়, আমার চেয়ে ভালো জীবনেও হবে না। ইকরার কান টেনে ধরে, এই এখানে বিয়ের কথা আসলো কই থেকে? তোর বিয়ে করার ইচ্ছা হয়েছে সেটা বল, করিয়ে দিব। আমি এখনই যে চাচা আর চাচিকে বলছি। ওফ, ছাড়ো, ব্যথা পাচ্ছি। আর আমার বিয়ের বয়স হয়নি, বুঝলে? তোমার মতো পাড়ার এ মেয়ে সে মেয়ের পিছু পিছু ঘুরি না। এই, তোকে কে বললো রে আমি পাড়ার মেয়েদের পিছু পিছু ঘুরি? যেই বলুক কথাটা মিথ্যা না। অবশ্যই মিথ্যা, 1000বার মিথ্যা। আমি কোনো মেয়ের পিছু নেই না, ঘুরিও না। হো, তাই বুঝি? হ্যাঁ তাই। পট্টি বাঁধতে বাঁধতে জেরিনদের বাড়িতে নিচে তাহলে প্রতিদিন কি করো?
ইয়ে না মানে রাহুল জেরিনকে পছন্দ করে তাই ওখানে যাওয়া হয়, আর কোনো কিছুই না। আর ফাইমদের বাড়ির পিছনের মাঠে প্রতিদিন কি করো শুনি? মাঠে মানুষ কি করে শুনি? খেলাধুলো করে, সেজন্যই মাঠে যাই। আচ্ছা, তোর বান্ধবীরা বিচার দেয় নাকি? তারা কেন বিচার দিবে? আমার কি চোখ নাই? ও তাই, বুঝি। তাহলে তুই কেন ওদের বাড়িতে যাস? আমি কেন যাই মানে? আমার বান্ধবীদের বাড়ি আমার যখন ইচ্ছা তখন যেতে পারি। আমার জন্য কি কোনো মানা আছে নাকি? আমার জন্য না রাস্তায় যাওয়া মানা আছে, না মাঠে যাওয়া মানা আছে। তাতে তোর আর তোর বান্ধবীদের কি? আমাদের কারোর কিছুই না। এখন তুমি যাও তো আমার রুম থেকে। যাচ্ছি, আর সবাই যখন বাইরে জানতে চাইবে কি করে কপাল কাটলো, তখন আমি তোর নাম বলবো, মনে রাখিস। মানে আমি বরং ব্যান্ডেজ করে দিলাম, ধন্যবাদ দিবে? তা না, উল্টো আমার নামে অপবাদ দিবে বলছো? যাও না, যে শুধু বলো, তখন মজা বুঝাবো। রোহান ইকরার রুম থেকে বের হয়ে সোজা ডাইনিং টেবিলে গিয়ে বসলো। এমন সময় ইকরার মা এসে, কি এমনটা কি করে হলো? ইস, কতখানি কেটে গেছে, কি করে ফাটলো? উফ চাচি, সামান্যই ফেটেছে, তলতার সাথে ধাক্কা লেগে। আম্মু, আমার মনে হয় ইকরা আপু মেরে ফাটিয়েছে। দেখছো না, আবার কত সুন্দর করে ব্যান্ডেজও করে দিতেছে। একটা থাপ্পড় দিব, ফাজিল মেয়ে কোথাকার, বললাম ধাক্কা লেগে ফেটেছে, আর ওকে না কুটনামে শুরু করেছে। মায়ের ডাক শুনে তাড়াতাড়ি নিজের রুম থেকে বের হয়ে ডাইনিং এ এসে হাজির হলো ইকরা। পুরো বাড়িতে ইকরা একমাত্র ওর মাকেই ভয় পায়। সামনে এসে কাঁপা কাঁপা কণ্ঠে মায়ের দিকে তাকিয়ে, কি হলো, ডাকছো কেন আমারে? সোহানের কপাল ফাটলো কি করে? দরজার সাথে ধাক্কা খেয়ে পড়ে ফেটেছে। দেখেছো, আমি বলেছিলাম না? এবার আমার কথা বিশ্বাস হলো? সোহানের কথায় ইকরা ভয় পেয়ে গেল। ও মনে করেছে সোহান নিশ্চয়ই বানিয়ে কিছু বলেছে ওর নামে, তাই অগ্নি দৃষ্টিতে সোহানের দিকে তাকালো ইকরা। ইকরার চাহনি দেখে মিটিমিটি হাসছে সোহান। এমন সময় সোহানের মা এসে, কি হয়েছে এখানে? দেখো বুবু, তোমার ছেলের অবস্থা। ঠিক হয়েছে, সারাদিন শুধু বাড়িতে বসে বসে মেয়েটাকে জ্বালাতন করে। বুবু, তুমি এসব কি বলো শুনি? বাড়িতে ছেলেটা না থাকলে পুরো বাড়ি শূন্য শূন্য লাগে। ইকরার মা বরাবরই সোহানের পক্ষে, সোহান যতই অন্যায় করুক, আর এদিকে সোহানের মা বরাবরই ইকরার পক্ষে। এতে ইকরার দোষ যাই হোক না কেন। হয়েছে, তোর আর ওর পক্ষ নিয়ে কথা বলতে হবে না। ও যে কত বড় বদমাস আমি জানি। আচ্ছা বুবু, চলো তো সবার জন্য নাস্তা নিয়ে আসি। ইকরার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে যদি আর একবারও ওর সাথে ঝগড়া করেছিস, তাহলে বুঝবি তোর খাওন দাওন সব বন্ধ বাড়িতে। দুজন চলে যেতেই ইকরা অগ্নি দৃষ্টি করে সোহানের দিকে তাকিয়ে, তুমি আমার নামে নিশ্চয়ই মিথ্যা কথা বলেছ, তা না হলে মা কখনোই এমনটা করতো না। আমি তোর মতো না যে মিথ্যা কথা বলবো। কি, আমি মিথ্যা কথা লাগাই? এইভাবে শুরু হলো আবারও দুইজনের তুমুল ঝগড়া। নীলু দুই হাতে কান চেপে ধরে রেখেও যখন সহ্য হয়ে গেল, তখন চিৎকার করে বলল, তোমরা দুইজন চুপ করবা? ইকরার দিকে বড় বড় চোখ করে বলে উঠল। সত্যি তুমি মাথা মোটা। ইকরা রেগে গিয়ে যেই মিলুকে থাপ্পড় মারতে যাবে, অমনি কেউ ইকরার হাত চেপে ধরে। ইকরা চমকে ঘুরে তাকাতেই দেখতে পেল বাবা তার হাত চেপে ধরেছে। কিরে মা, এত রেগে আছিস কেন? তোমার ছোট মেয়ে দিন দিন বড্ড বেশি ফাজিল হয়ে যাচ্ছে। ও ছোট মানুষ, একটু ফাজলামো করবে, তার জন্য মারতে হবে? সব সময় তুমি ওর আর সোহান ভাইয়ের সাপোর্ট নাও, এটা ঠিক না। এ কি, সোহানের কপালে কি হয়েছে? কি করে এমনটা হলো? ডাক্তারের কাছে নিয়ে গেছিলি? এত উত্তেজিত হওয়ার কিছু নেই। দুষ্টুমি করতে যেয়ে সামান্য কেটে গিয়েছে, ব্যান্ডেজ করে দিছি, ঠিক হয়ে যাবে। সব সময় এদের নিয়ে আমার কথা ভাবার এ বাড়িতে আর কেউই নেই। উত্তেজিত হবো না মানে? কতখানি কেটে গেছে আর তুই বলছিস একটুখানি? চাচা তুমি বসো তো। মা, চাচি, চাচার জন্য চা নিয়ে এসো। আমার সত্যি তেমন কিছু হয়নি, তুমি শুধু শুধু এত উত্তেজিত হইও না। তুই বলছিস তাহলে ঠিক আছে। বাবার এমন কথা শুনে একটু রেগে টেবিল ছেড়ে উঠে সোজা ছাদের দিকে হাঁটা দিল। বাবা পিছন থেকে বেশ কয়েকবার ডাক দিলেও পিছনে ফিরে তাকায়নি ইকরা। ছাদের ডান পাশে শেষ কর্নারটায় যে দাঁড়িয়ে সূর্য ডুবার দৃশ্য দেখছে দাঁড়িয়ে, আর মনে মনে ভাবছে কিভাবে সোহানকে জব্দ করা যায়। এমন সময় সোহান পিছন থেকে বলে উঠল, এই মাথা মোটা, না খেয়ে চলে আসলি কেন? পিছনে ঘুরেই তো তোমার লাভ, কি তাতে আমি না খেলে তো তোমার লাভ, আমার ভাগেরটা সহ খেতে পারবে। ইকরার ডান বাহু ধরে ঘোরাতে ঘোরাতেই চোখের পানি মুছতে মুছতে তাই নয়তো কি, সবাই তোমার পক্ষে, মা বাবা ছোট বোন সবাই।
এই বাড়িতে তো আমি একা, যেদিন থাকবো না সেদিন বুঝবে। হাত দিয়ে ইকরার মুখ চেপে ধরে, বড্ড বেশি কথা বলতে শিখেছিস। সবাই আমার পক্ষে, আর আমি যে তোর পক্ষে, এটা তুই কি বুঝি? হয়েছে, আর মিথ্যা বইল না। আমি তো তোমার শত্রু, আমি না থাকলেই ভালো তোমার জন্য। কত সুন্দর গোধূলি সূর্যটাও ডুবি ডুবি করছে, তুই কাঁপছিস বলে ডুবতে পারছে না বলে ইকরার একটা হাত ধরে নিয়ে হাঁটা শুরু করলো ছাদের মাঝে থাকা টেবিলটার সামনে এসে ইকরাকে একটা চেয়ারে বসিয়ে সামনাসামনি মুখ করে নিজেও একটা চেয়ার টেনে নিল। ডান হাতে বাড়িয়ে দিল ইকরার চোখের নিচে জমে থাকা পানির দিকে, মুছে দিয়ে চায়ের একটা মগ ইকরার দিকে এগিয়ে দিয়ে, মুখটা কি করেছিস জানিস? কি করেছি? চোখের সব কাজল মুছে পুরো গাল কালো হয়ে গেছে বলেই আহা করে হেসে উঠল। সত্যি? চায়ের মগ থেকে ঠোঁট সরিয়ে চা খেয়ে নে, তারপর ঘরে চেয়ে আয়নাতে নিজে দেখে নিবি। কেন, তুমি বলতে পারো না? আর নিচে গেলে সবাই দেখবে, তার চেয়ে বরং তুমি মুছে দাও, বলেই নিজের মুখটা সোহানের দিকে এগিয়ে দিল। সোহান চায়ের মগটা টেবিলের উপর রেখে দুই হাতে ইকরার গাল দুটো চেয়ে কালি মুছে দিতে যেতেই ইকরার ঠোঁট দুটো সোহানের ঠোঁটের খুব কাছে চলে আসলো। ইকরার নিঃশ্বাস ছাড়ার বাতাস সোহানের নাকে মুখে এসে লাগছে। সোহান হঠাৎ করেই আজ লক্ষ্য করলো ইকরাকে বেশ রূপবতী লাগছে। আজ প্রথমবারের মতো মনে হলো ইকরা বড় হয়ে গেছে। প্রথমবারের মতো মনে হলো ইকরার ভেজা ঠোঁট দুটো প্রবলভাবে আকৃষ্ট করছে তাকে। সোহান একদম স্থির হয়ে ইকরার ঠোঁটের নিচের কালো তিলটার দিকে চেয়ে রইল। এক তফায় অপূর্ব সুন্দর লাগছিল হালকা চাঁদের আলো ইকরাকে। কি হলো, এভাবে আছো কেন? মুছে দাও। লাগবে না, এমনিতেই ভীষণ সুন্দর দেখাচ্ছে তোকে বলে ইকরার গাল থেকে হাত সরিয়ে উঠে দাঁড়াতে লাগলো। ইকরা সোহানের এমন আচরণে কিছুটা বিব্রত হলো। সোহানের দিকে তাকিয়ে, কি হয়েছে তোমার? কিছু না, চল নিচে নেমে যাই। শুনেছি এই সময় সাদে নাকি শাকচুনিরা ঘোরাঘুরি করে। হাসতে হাসতে আমি তো শাকচুন্নি বলেই বেঁধে রাখা চুলগুলো খুলে দিতেই বাতাসে উড়তে শুরু করলো। মুগ্ধ নয়নে চেয়ে রইল সোহান। চুলগুলো এলোমেলো উড়ে চলেছে। কি শাকচুন্নি দেখছো? শাকচুন্নি খুঁজতে এসে আমি আজ মায়াবতীকে দেখেছি বলে পিছনে ফিরে নিচের দিকে হাঁটতে শুরু করলো। ইকরা পিছন থেকে ডেকে চলেছে, সেদিকে সোহানের কোনো খেয়াল নেই। ইকরা মনে মনে পাগল হয়ে গেছে। ইকরাও আর একা ছাদে না দাঁড়িয়ে নিচে নেমে আসলো। রাতের খাবার টেবিলে খেতে বসে সোহান যতটা না খাচ্ছে তার চেয়ে বেশি সময় ধরে ইকরার দিকে চেয়ে রয়েছে। ইকরা বিষয়টা খেয়াল করতে পেরে চোখের ইশারায় সোহানকে জিজ্ঞেস করলো কি হয়েছে। মাথা নাড়িয়ে বোঝালো কিছুই না। রাতের খাবার শেষে সবাই যখন নিজের রুমে চলে গেল, ইকরা তখন এগিয়ে গেল সোহানের রুমের দিকে। দরজায় হালকা হাত দিতেই দরজা খুলে গেল। রুমে ঢুকে দেখলো সোহান ওয়াশরুমে গেছে। ইকরা তাড়াতাড়ি টেবিলের উপর রাখা খাতায় লিখতে শুরু করলো। এইভাবে তাকিয়ে কি শাকচুনি দেখো, কামড়ে দিব তখন বুঝবে। এতটুকু লেখেই ইকরা খাতাটা খাটের উপর রেখে দ্রুত সোহানের রুম থেকে বের হয়ে দৌড়ে নিজের রুমে চলে এসে দরজা বন্ধ করে দিল। ব্যালকনিতে দাঁড়িয়ে একা একা হাসতে লাগলো। এদিকে ওয়াশরুম থেকে বের হয়ে খাটের উপরে খাতাটা দেখে চমকে উঠল। খাতাটা হাতে নিতেই ইকরা লেখাটা চোখে পড়তেই হাসতে হাসতে নিচে নিচে বলতে শুরু করলো, মাথা মোটা একটা, মায়াবতী আর শাকচুনির মাঝে পার্থক্যই এখনো বুঝে না। দাঁড়া, এখনই তোকে মজা বোঝাচ্ছি বলেই রুম থেকে বের হয়ে সোজা ইকরার রুমের দরজায় এসে ধাক্কা দিল। ভিতর থেকে দরজা বন্ধ দেখে দরজায় নক করলো। ভিতর থেকে সব পেরে দৌড়ে দরজার সামনে এসে কে? দরজা খোল। মজা করে কে আপনি? আমি। আমিটা আবার কে? নাম নাই? এবার কিছুটা রেখে যখন গাল দুটো লাল বানিয়ে দিব তখন বুঝবি আমি কে। কি আজব, আপনি আপনার পরিচয় দিতে পারছেন না? এত রাতে একটা মেয়ে দরজা এসে ধাক্কাচ্ছেন। মাথা মোটা, তুই দরজা খুলবি নাকি আমি ভেঙে ভিতরে ঢুকবো? এই খবরদার, মাথা মোটা বলবে না। বলেই দরজা খুলে দিতেই সোহান অপর প্রান্ত থেকে জোরে ধাক্কা মারতে গেলে অমনে ইকরাকে নিয়ে ফ্লোরে পড়ে গেল। পড়ে যেতেই সোহানের ঠোঁটে ইকরা ঠোঁট স্পর্শ করলো। সোহান অপলক ইকরার দিকে চেয়ে রইল। ব্যথায় উফ করে বলে উঠল, উফ, তাড়াতাড়ি উঠো, আমার কোমরটা মনে হয় ভেঙেই গেল। কিছুটা লজ্জা পেয়ে নিজেকে কোনো রকমের সামলে নিয়ে উঠে দাঁড়িয়ে সরি, আমি ইচ্ছে করে এমনটা করিনি বলে ইকরার দিকে হাত বাড়িয়ে দিল। ইকরা সোহানের বাড়িয়ে দেওয়া হাত শক্ত করে চেপে ধরে উঠে দাঁড়ালো। আমি জানি সব তুমি ইচ্ছে করে করেছো। তুমি চাও আমি ব্যথা পাই, হাত পা ভেঙে ঘরে বসে থাকি। একদম উল্টাপাল্টা কথা বলবি না। বললাম তো আমি ইচ্ছে করে এমনটা করিনি, আর সরি তো বলেছি।
হয়েছে হয়েছে, বুঝেছি। এখন বলো এত রাতে কেন রাখছো? কিছু না, এমনি এসেছিলাম। আচ্ছা থাক, চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে? আমার ঘুম ভাঙিয়ে এখন বলছো এমনি ডাকছি? ইকরার 2 গাল ধরে টান দিয়ে, তুই ঘুমালে কোনো শাকচুন্নি আমার ঘরে গিয়েছিল। উফ, ছাড়ো, ব্যথা পাচ্ছি। আমি কেন তোমার রুমে যাব? আমার কি ঠেকা পড়ছে নাকি? ইকরার গাল ছেড়ে দিতেই দেখতে পেল গাল দুটো লাল টকটকে হয়ে গিয়েছে। তা তো আমি দেখতেই পেয়েছি, কাঠের উপরে খাতা পেয়ে আমার ঘরে কোনো শাকচুনি ঢুকেছিল। এই, তুমি আমাকে এসব নামে ডাকো কেন? আমার নামটা কত সুন্দর। ইকরার রুম থেকে বের হতে হতে তোর সাথে যে নাম চাই আমি সেই নামই তোকে ডাকি, বুঝলি? এবার ঘুমিয়ে পড়, আমি গেলাম। দরজা লাগাতে লাগাতে তুমি আস্ত একটা গাধা। আসলে মাথাটা আমার মোটা না, তোমার মোটা। সোহান কোনো রকম প্রতিবাদ না করে হাসতে হাসতে নিজের রুমের দিকে রওনা হলো। ইকরা সোহানের এমন ব্যবহারে চরম আশ্চর্য হয়ে গেল। পিছন থেকে চিৎকার করে বলতে থাকলো, তাহলে তুমি সত্যি সত্যি মাথা মোটা গাধা? সোহান পিছনে ফিরে তাকিয়ে তার ভুবন ভোলানো হাসি দিয়ে আবার হাঁটতে শুরু করলো। ইকরা একদম স্তব্ধ হয়ে তাকিয়ে রইল সোহানের দিকে। সোহান রাজ্য জয়ের হাসি হেসে হেঁটে চলল নিজের রুমের দিকে। ইকরার মাথায় কিছু না ঢুকলেও মাথাটা যে ঘুরছে তা বেশ বুঝতে পারল। সকালে ঘুম থেকে উঠতেই বড় বড় চোখ করে সোহানকে তাকিয়ে থাকতে দেখে চমকে উঠল ইকরা। চিৎকার দিবে এমন সময় মুখ চেপে ধরল সোহান। চুপ, একদম চুপ। চিৎকার করতে চাচ্ছিস কেন? সোহানের হাত ইকরার মুখে থাকায় সে কথা বলতে পারছে না, শুধু শব্দ করতে থাকলো। সোহান, যদি চিৎকার না করিস তাহলে মুখ থেকে হাত সরাবো। ইকরার চোখ দিয়ে ইশারা করে বুঝালো, ঠিক আছে। সোহান আস্তে করে হাত সরিয়ে নিতেই জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো ইকরা। বেশ কিছুটা সময় পার হবার পর, তুমি এত সকালে আমার রুমে কেন? তোর কাছে এসেছিলাম, দরজা ধাক্কা দিতেই খুলে গেল। এসে তোর পাশে বসে দেখতেছিলাম, অমনি তুই চিৎকার করতে শুরু করলি। চিৎকার করব না তো কি করব? আল্লাহ জানে তুমি কি কি দেখছো। হাসতে হাসতে, অনেক কিছুই দেখেছি। কি? আমি এক্ষুনি চিৎকার করে সবাইকে ডাকবো। আরে আস্তে আস্তে কিছুই দেখিনি, চেয়ারটা টেনে তোর সামনে বসতেই তুই জেগে উঠলি। তুমি কেন আসছো এত সকালে আমার রুমে? এখনো কি সকাল আছে? 9টা বাজে। তাড়াতাড়ি কিছু টাকা দে তো, আমার একটা ইন্টারভিউ আছে। আমার কাছে কোনো টাকা নেই। তুমি কি আমাকে টাকা জমা দিয়ে রাখছো নাকি, যে যখন তখন এসে টাকা চাইবে আর আমি দিয়ে দিব? শোন, টাকার গায়ে কি লেখা আছে জানিস? না, জানি না কি লেখা আছে। টাকার গায়ে লেখা আছে, চাহিবার মাত্রই ইহার বাহককে দিতে বাধ্য থাকিবেন। তুমি যতই চাই বলো না কেন, আমি এবার তোমাকে টাকা দিচ্ছি না। মনে আছে গতবার 500 টাকা এখনো তুমি ফেরত দাওনি। আরে দিয়ে দিব তোর সব টাকা সুদে আসলে একেবারে দিয়ে দিব। চাকরিটা হলেই দিয়ে দিব। পাক্কা দিবা তো? দিন সত্যি দিয়ে দিব। ইকরা বিছানা থেকে উঠে, তুমি দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে এসে দিচ্ছি বলে ওয়াশরুমের দিকে হাঁটা শুরু করলো। অল্প সময়ের ভিতরে ফ্রেশ হয়ে এসে টাকা বের করে সোহানের দিকে এগিয়ে দিতে দিতে, টাকা কিন্তু ফেরত দিয়ে দিবা, না হলে তোমার বিয়ের সময় তোমার শ্বশুর বাড়িতে এই টাকা আমি যৌতুক হিসেবে চাইবো। চুপ থাক মাথা মোটা, এই কয়টা টাকা কেউ যৌতুক নেয়? আমি তো ভাবছি যার বাবার তোর মতো সুন্দরী একটা মেয়ে আছে, তোর মতো একটা নিজস্ব রুম আছে, যার বাবার নিজের ব্যবসা আছে, নিজের বাড়ি আছে, তাকেই বিয়ে করব। সে তুমি যা খুশি করো না কেন, আমার চেয়ে সুন্দরী কাউকে তুমি পাবা না। আরে সুন্দরী লাগবে না, তোর মতো হলেই হবে। একটু মাথা মোটা, চুলগুলো বড় বড়, মায়াবী দুটো চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, হাসির ঠোঁটের নিচে একটা কালো তিল, ব্যাস তাহলেই হয়ে যাবে। ইস, আমার মতো খুঁজে কত শখ, জীবনেও পাবা না। আরে পাবো, না পেলে তোকেই ফটোকপি মেশিনে বসিয়ে ফটোকপি করে ঘরের দেওয়ালের সাথে টাঙিয়ে রাখবো। ফজিল একটা, বলে সোহানের বুকে ঠুস ঠাস করে মারতে শুরু করলো। সোহান প্রতিরোধ করার বাহানায় ইকরার হাত চেপে ধরে বুকের সাথে মিলিয়ে রাখছে। ইকরার হাত ছাড়িয়ে নিয়ে বারবার সোহানের বুকে ঘুষি মারছে। সোহান মনে মনে, মাথা মোটা কিছুই বোঝে না, আমি যে তোকে ভালোবেসে ফেলেছি, না পারছি বলতে, না পারছি লুকাতে। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে 2 হাতে শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরেছে ইকরাকে, সেদিকে কোনো খেয়ালই নেই। নিজের সমস্ত শক্তি দিয়ে যখন ইকরা সোহানকে ধাক্কা মেরে সরিয়ে দিল, তখন সোহান বাস্তবতায় ফিরে আসলো। এই, তুমি কি আমারে মেরে ফেলতে চাও নাকি? আর একটু হলেই তো নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যেতাম। নিজের কানে হাত দিয়ে সরি, আমি বুঝতে পারিনি। তুমি ইচ্ছে করেই এমনটা করেছো, আমি জানি।
বেশ লজ্জা পেয়ে গেল নিজের এমন ভুলে। সে বিনয়ের সুরে ইকরার হাত চেপে ধরে, বিশ্বাস কর আমি ইচ্ছে করে করিনি। না, তুমি ইচ্ছে করেই এমনটা করেছো। আমি জানি তুমি চাইছিলা আমি দম বন্ধ হয়ে মরি, আর আমি এক্ষুনি চিৎকার করে সবাইকে ডাক দিব। মনে মনে হায় রে মাথা মোটা, হেই না না এমন করিস না, আমি এক্ষুনি চলে যাচ্ছি, আর আসবো না বলে সোহান দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। ইকরা দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে হাসতে শুরু করলো। পাগল একটা, এত ভীতু মানুষ হয় কি করে? আচ্ছা, আমি কি সোহান ভাইয়াকে ভালোবেসে ফেলেছি? মোটেও অন্যায় কিছু না যদি ভালোবেসে ফেলি, কিন্তু সোহান ভাইয়া যদি অন্য কাউকে ভালোবাসে তাহলে? উফ, কি সব ভাবছি আমি। বিছানা ছেড়ে উঠে ডাইনিং এর দিকে হাঁটা শুরু করলো ইকরা। ডাইনিং এ আসতেই সোহানকে দেখে মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। সোহানের সামনাসামনি দিয়ে বসে চোখ বড় বড় করে তাকালো। সোহান মুখে খাবার নিয়ে ইকরার দিকে তাকাতেই দেখতে পেল বড় বড় চোখ করে ইকরা সোহানের দিকে তাকিয়ে আছে। সোহান কোনো রকমে কথা না বলে মাথা নিচু করে তাড়াতাড়ি নাস্তা শেষ করে কোনো রকমে দৌড়ে সেখান থেকে বের হয়ে গেল। এমন অবস্থা দেখে ইকরা একাই মনে মনে হাসতে থাকলো, মনে মনে বলতে থাকলো ভীতু একটা। সকাল গড়িয়ে দুপুর শেষের দিকে সোহান এখনো বাসায় ফেরেনি দেখে ইকরা বারবার ডাইনিং এর সামনে যেয়ে ঘুরে আসতেছে। ইকরার এই জিনিসটা চোখে পড়ার মতো। সোহান যেদিন বাইরে থাকে সেদিন সবার খাওয়া শেষ হলেও ইকরা খায় না যতক্ষণ পর্যন্ত না সোহান বাড়িতে আসে। অপরদিকে সোহানও যেখানেই থাকুক হালকা খাবার খেয়ে থাকে আর চেষ্টা করে যত দ্রুত সম্ভব বাড়িতে ফিরে আসার জন্য। সোহানও জানে ইকরা খাবে না যত সময় না সে বাড়িতে ফিরবে। ব্যালকনিতে দাঁড়িয়ে সে কখন থেকে রাস্তার দিকে তাকিয়ে রয়েছে ইকরা। বিকাল 4:30টার দিকে সোহানকে আসতে দেখে ইকরার মুখে কোনো এক চিলতে হাসি ফুটে উঠল। ইকরা দৌড়ে নিচে নেমে ডাইনিংয়ে সাজানো থাকা প্লেটে খাবার পরিবেশন করতে শুরু করলো। কলিং বেলটা বেজে উঠতেই দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। সোহান ঘরের ভিতরে ঢুকতেই ইকরা বলে উঠল, এত দেরি হলো কেন? যেখানে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম সেখানে রিসেপশনে খুব সুন্দর একটা মেয়ে ছিল, তার সাথে গল্প করতে করতে দেরি হয়ে গেছে। বাহ, ভালো তো। তাহলে তো আর সাথে পেট ভরে লাঞ্চ করে এসেছো বলেই হাঁটা শুরু করলো। আমিও বোকা, অযথাই খাবার বেড়ে রেডি করে রাখছি। উফ, প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমি ফ্রেশ হয়ে আসছি। টেবিলে খাবার ঢাকা করা আছে, যার ইচ্ছে হয় যেন খেয়ে নেয়। আর ক্ষুধা লাগবে কেন? সুন্দরী মেয়ে মানুষের সাথে গল্প করেই তো পেট ভরা থাকার কথা। কথা বললেই যদি পেট ভরতো তাহলে সবাই কথা বলে পেট ভরতো, খাবার খেত না কেউ। যত সব ঢঙের কথা, খাবার বেড়ে রেখেছি, খেয়ে নিলেই হয়। কথাটা বলেই ইকরা হাঁটা শুরু করতেই পিছন থেকে হাত ধরে টান দিল সোহান। একটা চোখ বন্ধ করে ঘুরতে ঘুরতে মনে মনে বলে, কি রোম্যান্টিক। তুই খেয়েছিস? হাত ছাড়ো। আমি খেলে কি আর না খেলেই কার কি। হাত ছাড়ো, না হলে চিৎকার করব। আয় একসাথে খাবো। না, তোমার সাথে খাবো না। কেন খাবি না? খাবি দেখেই তো আমার আসার অপেক্ষায় বসে রয়েছিস। চুপ, একদম চুপ। যে মেয়ের সাথে বসে গল্প করছো যাও, সেই মেয়েকে নিয়ে এসে একসাথে বসে খেতে বসো। আমার সাথে খাওয়ার কোনো প্রয়োজন নেই। হাসতে হাসতে, আরে এমনি বলেছি, রাস্তায় খুব জ্যাম ছিল তাই আসতে লেট হয়ে গেছে। টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে, আমি কি তোমাকে জিজ্ঞাসা করেছি রাস্তায় কি হয়েছে? চেয়ার টেনে বসতে বসতে, আচ্ছা এত রাগ করিস কেন? রাখলে তোকে ঠিক শাকচুনির মতো লাগে। এই, আমি শাকচুন্নি, ভূতনি, পেতনি আরো অনেক কিছু, তাতে তোমার কি? আমি ভালো একটা দেখে বিয়ে করে নিয়ে এসো তো তুমি। হাসতে হাসতে, আচ্ছা যখন বিয়ে করব তখন দেখিস, এখন খেয়ে নে। ইকরা সোহানের দিকে খাবার প্লেট এগিয়ে দিতে দিতে, তোমার বউ আসার আগেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তা হবে না, তুই না থাকলে তো আমি বিয়েই করব না। ওরে কি ঢঙের কথা রে, সময় মতো দেখা যাবে। হুম, দেখিস দেখিস, এখন খেয়ে নে, না হলে ঝগড়া করবি কি করে। খবরদার উল্টাপাল্টা কথা বলবা না, তাহলে মাথার সব চুল ছিঁড়ে ফেলবো। তখন কেউ আর মেয়ে দিতে চাইবে না। আস্তে আস্তে তোর বর হবে টাকলু। তোমার মাথা ফাটিয়ে ফেলবো উল্টাপাল্টা কথা বললে। নে মাথা ফাটা। এখন না, পরে। খাবার সময় কাউকে মারতে নেই। আমার খাওয়া শেষ, তুই থাক, আমি গেলাম। যাও যাও, তাড়াতাড়ি আমার সামনে থেকে পালিয়ে বাঁচো। রুমের দিকে এগিয়ে যেতে যেতে, তুই আমার থেকে বেঁচে থাক, না হলে। না হলে কি? ইকরার দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে, না হলে সময় মতো বুঝবি। সোহানের চলে যাবার পথের দিকে চেয়ে রইল, কথার কিছুই বুঝলো না, একা একাই বলে উঠল, পাগল একটা। ঝুম বৃষ্টি, ছাদের মাঝে দাঁড়িয়ে মনের সুখে বৃষ্টিতে ভিজছে ইকরা। তখন যে সোহান পিছনে এসে দাঁড়িয়েছে সেদিকে কোনো খেয়ালই নেই, তাই গুনগুন করে গান গেয়ে চলেছে ইকরা।
আজ আজই ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিনে গান। গান শেষে করে পিছনে ফিরে তাকাতেই ইকরা চমকে উঠল। সোহানকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে তাড়াতাড়ি ওড়নাটা ঠিক করে নিয়ে তুমি এখানে কখন এলে? ইতস্তত করতে করতে বলল, একটু আগেই তুই যখন গান গাচ্ছিলি। হ্যাঁ রে, তুই এত সুন্দর গান গাইতে পারিস, আগে তো বলিসনি। আরে কি বলো, আমি অত ভালো গান পারি না। আর এইভাবে লুকিয়ে লুকিয়ে আমার পিছনে দাঁড়িয়ে থাকাটা তোমার মোটেও ঠিক হয়নি। সামনে গেলে তো আর এত সুন্দর গানটা শুনতে পেতাম না, তাই ইচ্ছে করেই সামনে যায়নি। ইস, তুমি খুব পচা বুঝলে। আর তোর মাথা মোটা। এই একদম এসব কথা বলবে না। আমি জ্যামিতি কম পারলেও অঙ্কে কিন্তু মোটেও কাছে না। ওহ, তাই বুঝি, খুব পেকে গেছিস। এখন রাস্তা ছাড়ো, আমার ঠান্ডা লাগছে খুব, নিচে যাব। যা না যা, তোকে কি আমি ধরে রেখেছি? বলে কিছুটা সরে দাঁড়ালো সোহান। ইকরা যাবার জন্য পা বাড়াতেই প্রচন্ড জোরে বজ্রপাতের শব্দ হলো। ইকরা চিৎকার করে সোহানকে জড়িয়ে ধরল। সোহানা দুই হাতে ইকরাকে জড়িয়ে ধরল। অনেকটা সময় সোহানের বুকের মাথা রাখার পর যখন ইকরা মাথা তুলতে যাবে তখন বুঝতে পারলো পিঠের উপরে প্রচন্ড শক্তি দিয়ে সোহান চেপে ধরে রেখেছে। ছাড়ো, মরে গেলাম। কি করছো? এটা কি কোনো রোমান্টিক মুভির শুটিং চলছে নাকি, যে এইভাবে শক্ত করে জড়িয়ে ধরে রাখছো? নাকি সুযোগের সদ্ব্যবহার করছো? ওহ, আমিও তো তাই বলি, এটা কি কোনো সিনেমার শুটিং নাকি যে বজ্রপাতের শব্দে এইভাবে তুই আমাকে জড়িয়ে ধরলি? নিশ্চয়ই তুই সুবিধা নিতে চেয়েছিলি। তোমার মাথা বলে সোহানকে ধাক্কা মেরে দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে গেল। সোহান অপলক ইকরা চলে যাওয়ার দিকছে দাঁড়িয়ে আর মনে মনে বলছে, কন্ট্রোল সোহান কন্ট্রোল, এইভাবে একদিন তুই ধারা খেয়ে যাবি। ইকরা বুঝে ফেলবে তুই ওকে ফলো করিস, ওকে ভালোবাসিস। অনেকটা সময় বৃষ্টির ভিতরে ছাদে দাঁড়িয়ে অনেক কিছু ভাবতে ভাবতে এতটা সময় সন্ধ্যায় পুরো আকাশ কালো হতে সোহান নিচে নেমে চলে আসে। এটা মনে মনে লজ্জা শরম বলতে কিছুই নেই, দিন দিন বড় হচ্ছে আর লজ্জা শরমের মাথা খাচ্ছে। ওঠার যখন তখন যেখানে সেখানে চলে আসে। আসুক, আমি তো মানা করিনি, তাই বলে পিছনে দাঁড়িয়ে থাকবে চুপ করে? ইস, বৃষ্টিতে ভিজে শরীরের সাথে পুরো জামাটা লিপটে ছিল, কি লজ্জা, সবকিছু দেখে ফেলেছে। আচ্ছা, সোহান যদি সাদে না আসতো আমার কি ভালো লাগতো? ইস, ওর বুকের মাঝে কি শান্তি। পাগলটা বুঝে না, কত শক্ত করে চেপে ধরে মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। একটু ভালোবেসে ধরতে পারে, একটু রোমান্টিক ভাবে ধরতে পারে, একটি হাত দিয়ে ধরে আমার থুতনিটা উপরে তুলবে, আমার ভেজা চুল থেকে পানি কপাল গড়িয়ে নাকের ডগায় স্পর্শ করে যখন ঠোঁট পর্যন্ত আসবে তখন ইস, লজ্জা লজ্জা লজ্জা, না কিছুই না। সে একটা আঙ্গুল দিয়ে তা মুছে দিতে দিতে বলবে, তোকে খুব সুন্দরই লাগছে। আরে কোথায় আমার ভাবনা আর কোথায় সেই পাগলের কাজ? কোনো কিছুর সাথেই যেন কোনো কিছুর মিলে না। আমি একাই শুধু স্বপ্ন দেখি, একাই শুধু ভালোবাসি তাহারে। দুজনের আবারও মুখোমুখি। রাতের খাবার টেবিলে সবার সাথে পুরো পরিবার একসাথে রয়েছে। রাতের খাবারের এই সময়টা সবার খুব প্রিয়। কোথাও বেড়াতে যাওয়া উচিত, কি বলো তোমরা? তুমি যা ভালো মনে করো। তারপরে সবার মতামত ছাড়া কি করে সম্ভব? আমার কোনো সমস্যা নেই, বড় আব্বু সমস্যা থাকলে তোমার ছেলে থাকতে পারে। এই, আমি তো কি তোকে বলেছি আমার সমস্যা আছে? সবসময় বেশি পাকনামি করিস। আহ, থাম থাম, তোরা দুজন কি শুধু শুধু সবসময় ঝগড়াই করবি নাকি? মনোযোগ দিয়ে কথা শুন। এবার কোথায় যাব তার জন্য পছন্দ মতো জায়গা তোরা দুজনেই খুঁজে বের করবি। কাজ না থাকায় দুজন খুব বেড়ে গেছিস। নে, এই কাজ করবি, তাও মাত্র 3 দিন সময় দিলাম। আর জায়গা পছন্দ মতো না হলে ট্যুর ক্যান্সেল। মনে থাকে যেন। কথাগুলো বলতে বলতে হাত ধুয়ে টেবিল থেকে উঠে হাঁটা শুরু করলো নিজের ঘরের দিকে। একে একে সবার খাওয়া শেষে যার যার রুমের দিকে রওনা হয়ে চলে গিয়েছে। টেবিলে এখন শুধুই সোহান আর ইকরা পড়ে রয়েছে। সোহান অগ্নি দৃষ্টিতে ইকরার দিকে চেয়ে রয়েছে। দেখে ভয় ভয় ইকরা সোহানকে বলল, এইভাবে তাকিয়ে আছো কেন? কিছুটা রাগি রাগি ভাব নেই? তোর জন্য এমন কাজের দায়িত্ব কাঁধের উপরে পড়লো, এবার তুই খুঁজে বের কর কোথায় যাবি। আমার কি দোষ? আর আমি কি তেমন কিছু চিনি নাকি? তুমি খুঁজে বের করে নাও না প্লিজ। এই চুপ, একদম চুপ। এতটুকু ন্যাকামি করবি না, মাথায় প্লেট দিয়ে বাড়ি দিব। কি তোমার এত সাহস? সাহসে দেখেছিস কি? প্লেট গুছিয়ে রাখতে রাখতে কত যে সাহস আছে তা আমি ভালো করেই জানি। সাহস দেখাতে আসলে চিৎকার করব, এক্ষুনি চাচা চাচিকে ডেকে বল। তুই কি আর কিছু পারিস? পারিস শুধু বাউমাকে ডাক দিতে। আমিও চাচিকে ডাক দিতে পারি, তোর মুখ ভেঙে দিবে এখনই এসে। ও হয়েছে, কিন্তু চিন্তা করো কোথায় যাওয়া। আমি রুমে যাচ্ছি, কিছুক্ষণ পর ছাদে যাব, ওইখানে এসে জানাইও কোথায় যাওয়া যায়। বলতে বলতে ইকরা উপরে উঠতে শুরু করলো। সুহান চেয়ার বসে রইলো, মাথায় কোনো কিছুই ঢুকছে না। কোথায় যাওয়া যায় আর ভালো জায়গা খুঁজে বের না করলে
খবর করে ছাড়বে বাবা। সবার ঘোরাঘুরি নষ্ট করা মানে পকেট খরচের জন্য একটা টাকাও বাবা দিবে না, এটা নিশ্চিত। কথাগুলো ভাবতে ভাবতে সুহানা নিজের রুমের দিকে হাঁটা শুরু করল।